হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা ক্লাস 10-এর এই প্রবাহী তড়িৎ টপিকের উপরে একটা বিশেষ যন্ত্রের কার্যনীতি আলোচনা করব। আমরা পূর্ববর্তী টপিকে দেখেছি যে তড়িৎবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া, সেটার উপর বেস করে বাল্যচক্র, এবং আমরা বলেছি যে বাল্যচক্র হলো একটা সরল বৈদ্যুতিক মোটর, যেখানে আমরা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি বা যান্ত্রিক শক্তি পেয়ে থাকি। অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার যে যন্ত্র, তাকেই বলছি আমরা মোটর। আর এখানে যেহেতু তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছি, এই কারণে এটাকে আমরা বলছি বৈদ্যুতিক মোটর। এবার বৈদ্যুতিক মোটর অনেক রকম হয়। আমরা বাড়িতে যে পাখা চালাই, এটা এসির সাহায্যে চালাই, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের সাহায্যে চালাই। এই জন্য এই পাখা, বৈদ্যুতিক পাখাকে আমরা বলবো এসি মোটর। আর আমরা খেলনায় যে সমস্ত গাড়ি বা অন্যান্য খেলনার যে সমস্ত জিনিস ঘুরছে, চাকা ঘুরছে, এইটা ঘুরছে, ওটা ঘুরছে, সেক্ষেত্রে যে মোটর ব্যবহার করি সেগুলো আমরা ব্যাটারি দিয়ে ব্যবহার করি, ইলেকট্রিক সেলের সাহায্যে ব্যবহার করি। আর ইলেকট্রিক সেল থেকে আমরা কি পাই? সমপ্রবাহ তড়িৎ পাই, ডিসি পাই, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট পাই। এই কারণে সেই যে মোটরগুলো, সেগুলোকে বলা হয় ডিসি মোটর। আমরা বাস্তব জীবনে অনেক যন্ত্র ব্যবহার করি, সেগুলো কিন্তু সমস্ত হচ্ছে ওই বৈদ্যুতিক মোটর। যেটা এসিতে চলে সেটাকে আমরা এসি মোটর বলবো, আর যেটা ডিসিতে চলে সেটাকে আমরা ডিসি মোটর বলবো। যাতেই চলুক না কেন, আমাদের মনে রাখতে হবে বিদ্যুৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন ডিসি মোটরের কার্যনীতি আমরা আলোচনা করতে যাচ্ছি। এইটা আলোচনা করার আগে আমরা একটা বিশেষ জিনিসের কথা বা বিশেষ বিষয়ের কথা আলোচনা করব। দেখো, এখানে আমরা বলছি একটা ঘূর্ণনের ব্যাপার আছে। এইরকম একটা লাঠি আছে, ধরো এই পেনটাকে যদি আমি ঘোরাতে চাই, তাহলে কি করতে হবে? এদিকে একটা বল দিতে হবে আর এদিকে একটা বল দিতে হবে। অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে আমি যদি এটাকে ঘোরাতে চাই, তাহলে এর ঘূর্ণন যদি এরকম হতে হয়, তাহলে একে এইদিকে একটা বল দিতে হবে আর এইদিকে একটা বল দিলেও হবে। কিন্তু এখানে দুটো বল যদি প্রয়োগ করা হয়, তাহলে এটা বিশুদ্ধ ঘূর্ণন লাভ করবে। বিশুদ্ধ ঘূর্ণন মানে কি? এক জায়গায় থেকে ঘূর্ণন। এইখানে এই জিনিসটা এরকম ঘুরতে থাকবে যদি আমরা এরকম একটা বল দিই। এই যে বল, এটাকে যদি এফ বলি, আর এদের মধ্যে দূরত্ব যদি এল হয়, এই যে কোনো একটা বল, এটাও এফ এটাও এফ, দুটো বল সমান্তরাল এবং বিপরীতমুখী, এইরকম বলকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল। অর্থাৎ দুটো সমান্তরাল এবং বিপরীত অভিমুখী বল যদি কোনো বস্তুর উপর পড়ে, সেই বস্তুটা ঘুরতে থাকে। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রেও তাই হয়। সেখানে মোটরের ভেতরে একটা কয়েল থাকে, যেটাকে আমরা আর্মেচার বলি। সেই আর্মেচারের উপরে এরকম একটা দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হয়। এই যে দ্বন্দ্ব, অর্থাৎ এই দুটো এফকে আমরা দ্বন্দ্ব বলছি, এই এফের সঙ্গে এল গুণ করলে যেটা হয়, সেটাকে আমরা বলি দ্বন্দ্বের ভ্রামক। সেই দ্বন্দ্বের ভ্রামকের কারণে বৈদ্যুতিক মোটরটা ঘুরতে থাকে। সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করি? ওই যে ঘুরছে, ঘোরার সঙ্গে আমরা একটা অ্যাক্সেল, অর্থাৎ একটা যদি অক্ষ অ্যাক্সেল, একটা যদি অক্ষ লাগিয়ে থাকি, তাহলে সেই অক্ষের সঙ্গে আমরা অন্য কিছু জুড়ে দিলে, ধরো পাখা জুড়ে দিলাম, তাহলে সেটা ঘুরবে। এইভাবে কিন্তু বৈদ্যুতিক মোটর কাজ করে। তাহলে এই যে আমরা এই যে দ্বন্দ্ব সৃষ্টি করছি বা বল সৃষ্টি করছি, সেই বলটা কোথা থেকে আসে? না, সেই বলটা আসে গত দিনের যে আলোচনা, অর্থাৎ আমরা দেখেছিলাম যে চৌম্বক ক্ষেত্রে যদি বৈদ্যুতিক তার, অর্থাৎ তড়িৎবাহী তার থাকে, সেই তারের উপর একটা বল প্রযুক্ত হয়। সেই বলটা হলো এই বল। আর এই তারটা আমরা এই রকম আকৃতির নিয়ে থাকি। এইটাকে আমরা বলি আর্মেচার। এই আর্মেচারের দুটো বাহুতে বিপরীত অভিমুখী বল সৃষ্টি হয়। এটা যে যদি এই দিকে হয়, এটা দিতে হবে ভেতরের দিকে, তার ফলে এটা এরকম করে ঘুরতে থাকে।
এরকম করে ঘুরতে থাকে। তার সঙ্গে অ্যাক্সেল যোগ করা থাকে, যেটাকে আমরা বলছি, তার সঙ্গে আমরা পাখা বা কিছু যোগ করলে সেটা ঘুরতে থাকে। এইভাবে আমরা তড়িৎ শক্তি থেকে, এখানে আমরা তড়িৎ দিচ্ছি, এখানে আমরা তড়িৎ দিচ্ছি, তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা গতিশক্তি পাচ্ছি বা যান্ত্রিক শক্তি পাচ্ছি। এটাই হলো একটা বৈদ্যুতিক মোটরের মূল কাজ। একটা বৈদ্যুতিক মোটরকে আমরা এইভাবে কাজে লাগাই। তোমরা বৈদ্যুতিক মোটর তাহলে কোথায় কোথায় দেখেছো? বাড়িতে বৈদ্যুতিক পাখা, খেলনা, গ্রাইন্ডার, মিক্সচার, এরকম যাবতীয় যন্ত্র, যে যন্ত্রগুলোতে তড়িৎ ব্যবহার করে সেই যন্ত্রগুলো ঘুরছে, সেই যন্ত্রগুলো হচ্ছে সমস্তগুলোই বৈদ্যুতিক মোটরের উদাহরণ। আচ্ছা, এবারে বৈদ্যুতিক মোটরের যে আমাদের যেটা হয়, একদম সিম্পল ফর্মে যদি রাখি তাহলে আমি বলবো কি না, একটা চৌম্বক ক্ষেত্র থাকে, এই চৌম্বক ক্ষেত্রগুলোকে গোল রাখছি এই রকম করে, তো পাতলা হয়ে গোল হয়ে থাকে যাতে এখানে চৌম্বক ক্ষেত্রটা ঠিকঠাকভাবে পায়। আর ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা এইরকম আর্মেচার কুণ্ডলী রাখা থাকে, এইরকম আর্মেচার কুণ্ডলী রাখা থাকে। এইখানে এন মেরু আর এদিকে এস মেরু। এখানে কী হবে না, হচ্ছে এইদিকে আমরা সোজা করে আঁকবো, চুম্বক ক্ষেত্রটা এরকম এদিক থেকে এদিকে থাকবে। এবার কোনো কারণে যদি আমি এদিকে সঙ্গে কারেন্ট দিয়ে দিই, অর্থাৎ ব্যাটারি যোগ করি, তাহলে কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, এই দিক থেকে এদিকে কারেন্ট যাবে, এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, আর এদিক থেকে গিয়ে এরকম করে এখানে নেগেটিভ প্রান্তে ঢুকবে। পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট গিয়ে নেগেটিভ প্রান্তের দিকে ঢুকবে। এইটা হলো ফার্স্ট সেটআপ। এখানে কিন্তু এখনো পর্যন্ত মোটরের কিছু বলা হয়নি। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে আর্মেচারটা, এই কয়েলটা ঘুরলে এর সঙ্গে আমরা কি করি, এক্সটার্নালি একটা এরকম অ্যাক্সেল দেওয়া থাকে, সেইটার মারফত আমরা বাইরে ঘূর্ণনটা পাই। সে এদিকে ঘুরুক বা এদিকে ঘুরুক, যেদিকে ঘুরুক না কেন, সেই ঘূর্ণনটাকে আমি কাজে লাগাই। তাহলে মূল জায়গাটা হচ্ছে, আমাদের মূল আলোচনার কেন্দ্র হচ্ছে এইটা। এইখানে চুম্বক ক্ষেত্র রয়েছে। চুম্বক ক্ষেত্র যদি থাকে সেক্ষেত্রে আমরা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী তড়িৎবাহী তারের উপর একটা বল প্রযুক্ত হয়। আর আমরা এখানে দেখব যে দুদিকে দুটো বল প্রয়োগ হচ্ছে, তার ফলে এটা ঘুরছে, দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বা কাপল সৃষ্টি হচ্ছে। তার ফলে এখানে কাপলের দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হচ্ছে বা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, তার ফলে এটা ঘুরতে থাকবে। এবার কোন দিকে ঘুরবে সেটা ডিপেন্ড করবে বা সেটা নির্ভর করবে যার উপর, সেটা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। যাকে আমি এখানে ধরা যাক একটা সুইচ রেখেছি, এই সুইচটাকে আমি এরকম করে, সুইচটা দেখানো ভালো, সুইচটাকে আমি অন করলাম, অন করলে কারেন্ট যাওয়া শুরু করলো। যেই কারেন্ট যাবে, এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে আমি এই বাম হাতের মধ্যমাকে কারেন্টের দিকে রাখবো, অর্থাৎ প্রবাহের দিকে রাখবো। আর তর্জনীকে আমি কোন দিকে রাখবো, এন থেকে এসের দিকে। আগের দিন আলোচনা হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে এই তারটা কোন দিকে বিক্ষেপ করছে। আচ্ছা দেখো, এন থেকে এস এই হাত রাখলাম, আর কারেন্টটা উপর থেকে নিচের থেকে উপরে যাচ্ছে। এখন কি আছে, আঙুলটা উপর থেকে নিচের দিকে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই রকম করে ঘুরিয়ে এই রকম ধরতে হবে। এই রকম করে ধরে দেখো, এন থেকে এসের দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ প্রকাশ করছে, সেই দিকে তর্জনী রয়েছে, আর তড়িৎ প্রবাহের অভিমুখ এদিকে আছে। তাহলে এই বুড়ো আঙুলটা কোন দিকে আছে, বুড়ো আঙুলটা আছে ভেতরের দিকে, অর্থাৎ এই বাহুটা কিন্তু ভেতরের দিকে ছুটতে থাকবে। এবারে এইখানে যদি এই বাহুতে যদি তুমি ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাও, তাহলে কি হবে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী এন থেকে এসের দিকে আমি তর্জনী রাখলাম, আর এই দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে আমি মধ্যমাকে এই দিকে রাখলাম। তাহলে এই বাহুটার উপরে যে বল পড়বে বা বাহুটার যে বিক্ষেপ হবে, সেই বিক্ষেপটা এই পৃষ্ঠার থেকে বাইরের দিকে। তাহলে এই দুটো বাহু, এই বাহু আর এই বাহু, এইটাকে যদি আমি এরকম একটা বস্তু ধরি, এরকম একটা দণ্ড ধরি, সেই দণ্ডের
এই দিকটা ভেতরের দিকে বল প্রযুক্ত হচ্ছে, আর এইটার উপরে বাইরের দিকে বল প্রযুক্ত হচ্ছে। তার ফলে এইটা কি করবে, এইভাবে ঘোরা শুরু করবে। এইটা এদিকে টেকরে আসবে আর এটা ভেতরের দিকে আসবে, এইটা এদিকে চলে। ধরো এটা এ বি বাহু বললাম আর এখানে সি ডি বাহু বললাম, এরকম ঠিকরে কি হবে, এ পাশে চলে আসবে। অর্থাৎ পরবর্তীকালে এখানে ডিটা হয়ে যাবে ডি ড্যাশ, আর এখানে সি ড্যাশ, আর এখানে বি ড্যাশ, আর এখানে এ ড্যাশ হয়ে যাবে। এই রকম করে এ ঘুরতে থাকবে। এখানে যদি আমি তার বেঁধে রাখি, তারটা কি হবে, পেঁচিয়ে যাবে। পেঁচিয়ে গেলে কি হবে, কিছু সময় পরে তো এটা জটলা পাকিয়ে বন্ধ হয়ে যাবে। তার জন্য এখানে বিশেষ ব্যবস্থা করতে হয়। তার জন্য যেটা লাগে, এইখানে যে ব্যবস্থা করতে হয়, কমিউটেটর আর ব্রাশ। আর এখানে তো আছে ডিসি সোর্স, কারণ আমরা এখানে ডিসি মোটরের কথা আলোচনা করছি, সমপ্রবাহ মোটরের কথা আলোচনা করছি। এই সিস্টেমটা কি সেটা আমি প্রথমে এইখানে একটা ডায়াগ্রাম, লেভেল ডায়াগ্রাম আঁকছি। দেখো এখানে ডায়াগ্রামটা দেখে পরিষ্কার বুঝতে পারবে না, তাও চেষ্টা করব এখানে ডায়াগ্রামটা এইভাবে তোমাদেরকে বোঝানোর। এইখানে এইরকম হবে, এই আর এখানে হবে এই হয়ে, এইখানে এইরকম করে দাও, এইরকম করে দাও, এইরকম করে দাও। এই বাহুটার সঙ্গে এটা জুড়ে আছে, এই বাহুটার সঙ্গে এটা জুড়ে আছে। এবারে তুমি কি করবে, এর সঙ্গে একটা ব্রাশ, অর্থাৎ এই জিনিসটা ফিক্সড এখানে সবসময় আটকে থাকবে। এটাকে বলা হয় কার্বন ব্রাশ। গ্যাস কার্বন বা গ্রাফাইট দিয়ে এটা তৈরি করা যেতে পারে ব্রাশ। এইখানে একটা ব্রাশ যুক্ত থাকবে, আর তার সঙ্গে ব্যাটারি যুক্ত থাকবে। তাহলে এই যে জিনিসটা, এর সঙ্গে এই বাহুটা জুড়ে আছে আর এর সঙ্গে এই বাহুটা জুড়ে আছে, এই জিনিসটা কি অর্ধ বলয়। এইটা আছে হাফ রিং, এটা হাফ রিং, চোঙকে কেটে দিলে, একটা চোঙ আছে তাকে কেটে দিলে মাঝখান দিয়ে, তারপরে একটু গ্যাপ করে রাখলে, তাহলে কি হবে, এইটা এই প্রান্তের সঙ্গে যুক্ত। এই যখন ঘুরবে এটাও ঘুরে চলে আসবে, এই বাহুটা যখন ঘুরে এদিকে আসবে তখন এটা ঘুরে এরকম করে ঘুরে আসবে, এরকম করে ঘুরবে, একটা চোঙ যেরকম করে ঘুরে। তার ফলে কি হবে, এই জায়গাটা সবসময় পজিটিভ, অর্থাৎ কারেন্ট সবসময় এইদিকে যাবে। কারেন্ট এদিকে এলেও কারেন্ট এদিক দিয়ে যাবে, আর এদিকে এলেও কারেন্ট এদিক দিয়ে আসবে। সবসময় কারেন্ট একই দিকে যাচ্ছে, আর এই কারণে এটা হলো সমপ্রবাহ মোটর। এই দিক দিয়ে কারেন্ট যাওয়ার ফলে কি হবে, ভেতরের দিকে ছিটকে যাবে আর বাইরের দিকে ছিটকে, আবার উল্টে গেল, আবার বাইরের দিকে ছিটকে আসবে, ভেতরের দিকে ছিটকে যাবে। এইরকম করে ক্রমান্বয়ে ঘুরতে থাকবে। তার ফলে এখানে যদি তুমি একটা পাখা যোগ করে দাও, সেই পাখাটা বাই করে ঘুরবে, তোমার গায়ে হাওয়া লাগবে। সেটাই হবে বৈদ্যুতিক মোটরের কাজ। কারেন্ট দিয়েছো, তড়িৎ খরচ করছো, তড়িৎ খরচ করে তুমি এখানে গতি শক্তি পাচ্ছ, যান্ত্রিক শক্তি পাচ্ছ, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছ। এইটাই হলো সমপ্রবাহ মোটরের কার্যনীতি। তাহলে স্যার এত কিছু যে বললেন আমি কি লিখব না, প্রথমে তোমাকে গঠনটা বলতে হবে যে সমপ্রবাহ মোটরকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা থাকে। এই জিনিসটা যেটাকে রাখা থাকে সেটাকে কি বলে, এটা হলো আর্মেচার। এই আর্মেচার মানে কি, এটা হচ্ছে প্রবাহ কুণ্ডলী। এরকম করে প্রবাহ কুণ্ডলী, এই প্রবাহ কুণ্ডলীটা যদি আমি একটা এরকম প্লেনে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা অনেকভাবেই থাকে, এরকম করে অনেকগুলো লুপে এগুলো প্র্যাকটিক্যালি এরকম থাকে। হ্যাঁ, অর্থাৎ এটাকে এখানে আঁকা ঠিকভাবে সম্ভব হচ্ছে না, কিন্তু এটা একটা প্লেনে দেখাচ্ছি, কিন্তু এটাকে অনেকগুলোকে আমি যদি এরকম করে রাখি, এরকম করে আরেকটা দিয়ে দিলাম, এরকম করে আরেকটা দিয়ে দিলাম, সেও হবে। বিভিন্ন দিক থেকে এরকম করে দিয়ে দিলাম, দিলে এরকম একটা দেখতে লাগবে, খুব সুন্দর একটা জিনিস আমরা পাবো। সেইটা দিয়ে যখনই কারেন্ট যাবে সেটা এরকম করে ঘুরবে, এবং এইগুলোকে আমি অনেকগুলো আলাদা আলাদা করে ভেঙে দেবো।
সেগুলোকে যতগুলো এরকম থাকবে ততগুলোকে আমি আলাদা আলাদা পার্ট করে এই চোঙটাকে আমি আলাদা আলাদা পার্ট করে দেবো। অর্থাৎ এখানে যে কমিউটেটর বলছি, এই কমিউটেটরকে আমরা আলাদা আলাদা করে আমরা ভাগ করে দিতে পারবো। তখন এইটা এরকম করে অনেকগুলো যে কুণ্ডলী আছে এরকম করে ঘুরতে থাকবে। হ্যাঁ, তার সঙ্গে অ্যাক্সেলের সাহায্যে বাইরের যে জিনিসটা আমি যন্ত্রটাকে ঘোরাচ্ছি বা যে পাখাটাকে ঘোরাচ্ছি বা যে চাকাটাকে ঘোরাতে যাচ্ছি তার সঙ্গে এটা জোড়া থাকবে। বাদ বাকি তো গিয়ার সিস্টেমের সাহায্যে খেলনাগুলোর মধ্যে দেখবি গিয়ার থাকে, ছোটো ছোটো সাদা সাদা কালারের বা অনেক সময় চাক্কা চাক্কা কালারের গায়ে কাটা কাটা থাকে, সেগুলোকে বলা হয় গিয়ার। সেই গিয়ারের সাহায্যে বিভিন্ন জিনিসকে ঘোরানো যাবে। এরকম করে লিনিয়ার মোশানও দেওয়া যাবে, এই ঘূর্ণন গতি থেকে লিনিয়ার মোশান দেওয়া যাবে। হ্যাঁ, গিয়ারের সাহায্যে সেটা সম্ভব হবে। সেটা তো পরের কথা। আমার মূল কথা হচ্ছে তড়িৎ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিতে হয়েছে। তাহলে এখানে কি কি লাগলো? একটা হচ্ছে পার্ট হচ্ছে, একটা হচ্ছে চুম্বক, স্থায়ী চুম্বক বা চুম্বক, স্থায়ী চুম্বক না বলে আমাকে এখানে স্থায়ী চুম্বক হতে পারে, অস্থায়ী হতে পারে, সেটা তো আমাদের জানার বিষয় নয়। আমাদের জানার বিষয় এখানে একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া। তাহলে চৌম্বক ক্ষেত্র, প্রথমে 1 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে, 2 নম্বর হচ্ছে কি আর্মেচার থাকবে, আর 3 নম্বর হচ্ছে এই সোর্স থেকে কারেন্ট নেওয়ার জন্য কমিউটেটর, আর 4 নম্বর হচ্ছে ব্রাশ, আর 5 নম্বর হচ্ছে এইটা উৎস, ডিসি উৎস এখানে থাকবে। এই জিনিসগুলো থাকবে। তাহলে এখানে আরেকবার বলি, এখানে হচ্ছে এই কমিউটেটর কি কাটা কাটা হলো এই হচ্ছে পাত, কীরকম পাত, যেটা হচ্ছে চোঙের মতো পাত। আর ব্রাশ হলো জাস্ট এখানে আটকে থাকবে এরকম একটা কার্বনের তৈরি একটা পদার্থ, সেটার সঙ্গে আমরা ব্যাটারির সংযোগ ঘটাই। আর আর্মেচার হলো কি, আর্মেচার হলো কুণ্ডলী, অন্তরিত তাপমাত্রার বারবার জড়ানো থাকবে। যত পাক থাকবে এখানে আর্মেচারের পাক সংখ্যা যত বেশি হবে, এখানে কি হবে, এখানে যে আমরা যে বলটা এখানে নিচের দিকে কাজ করছে সেই বলের মান বেশি হবে। আর বলের মান বেশি হওয়া মানে কি, বল গুণিত এই দূরত্বটা, এটাকে আমরা বলছি যেটা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বেশি হওয়া মানে এখানে জোরে জোরে সেটা ঘুরবে। তাহলে এখানে এই যে মোটর, এই মোটরের ঘূর্ণনের শক্তিকে বৃদ্ধি করার জন্য আমাকে কী করতে হবে না, এই আর্মেচারের ক্ষেত্রফল বাড়াতে হবে। এখানে আর্মেচারের ক্ষেত্রফলটা যদি বাড়ে, অর্থাৎ আর্মেচারের এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এই আর্মেচারের দৈর্ঘ্য প্রস্থ যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা কি পাবো না, এর ঘূর্ণন শক্তি বেশি পাবো। অথবা এটাকে একটু স্ট্রং করে দেবো, চুম্বক ক্ষেত্র যেটা আমরা দিয়েছি সেই চুম্বক ক্ষেত্র, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মানটা যদি বাড়ানো যায় সেক্ষেত্রেও ঘূর্ণনের গতিশক্তি বাড়বে। আর একটা কি না, পাক সংখ্যা, যত বেশি পাক থাকবে তত ঘূর্ণন গতিশক্তি বাড়বে। কটা হলো? 1 নম্বর আমরা বললাম চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান, এটা বেশি হলে ঘূর্ণন শক্তি বাড়বে। 2 নম্বর কি বললাম, আর্মেচার কুণ্ডলীর ক্ষেত্রফল। 3 নম্বর কি বললাম না, হচ্ছে পাক সংখ্যা, আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা, আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা। আর কি বললাম, 4 নম্বর হচ্ছে এখানে একটা চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বাড়ালে ঘূর্ণন গতিশক্তি বাড়বে, আর্মেচার কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়ালে ঘূর্ণন গতিশক্তি বাড়বে, আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ালে ঘূর্ণন গতিশক্তি বাড়বে। আর এখানে এই প্রবাহ মাত্রা বাড়াতে গেলে কি করতে হবে না, এখানে বেশি ভোল্টেজের ব্যাটারি যোগ করতে হবে। তাহলে প্রবাহ মাত্রা বাড়ালেও ঘূর্ণন শক্তি বাড়ে। তাহলে মোটরের শক্তি নির্ভর করে মোটরের ঘূর্ণন গতিশক্তি বা শক্তি, এইগুলোর উপর ডিপেন্ড করে। মোটরের ঘূর্ণন গতিশক্তি এই 4টে বিষয়ের উপর ডিপেন্ড করে। এই জিনিসগুলো তুমি জানলে। এখন এই কমিউটেটরগুলো কিভাবে কাজ করে এখানে প্লেন ডায়াগ্রামে বোঝানো কিন্তু একটু মুশকিল। এই কারণে আমি তোমাদেরকে একটা মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো
এখানে আমি যে মডেলটা নিয়ে আসছি সেই মডেলটাকে আমি এরকম করে সাজাবো। ধরা যাক আমি এখানে এই রকম একটা মডেল করেছি। দেখো এইটা হলো সেই আর্মেচার। ধরো এই আর্মেচারটা এই রকম একটা এন আর এস এর মধ্যে রয়েছে, আর এই আর্মেচারের সঙ্গে এটা যে যুক্ত আছে এই নিচটা পর্যন্ত কেটে দিলে এটা দেখানো আমার মুশকিল হবে, এই জন্য আমি একটুখানি কেটেছি। এইটা হলো, এইগুলো হলো কমিউটেটর, আর এইটা হলো আর্মেচার। এই আর্মেচারটা এর মধ্যে এরকম করে ঘুরবে, আর এখান থেকে কারেন্ট পাবে কি করে না, এই কমিউটেটরের সঙ্গে এখানে ডাইরেক্ট ব্রাশ যোগ করা থাকবে। এখানে B1 আর এখানে B2, B1 ব্রাশ যোগ করা থাকবে। এইগুলো আমি এখানে দেখিয়েছি। আর এটা কি অ্যাক্সেল, এটা সাহায্যে ঘুরবে, এখানে পাখা ঘুরবে। অ্যাকচুয়ালি তোমরা দেখবে তোমাদের কাছে অনেক সময় মোটর থাকে, মোটরে দেখবে এরকম করে একটা দণ্ড বেরিয়ে আসছে, সেখান থেকে পাখা যোগ করা আছে, এরকম করে পাখা যোগ করা থাকে, আর মোটরটা এরকম হয়। তাহলে মোটরের ভেতরে অ্যাকচুয়ালি এখানে এরকম করে কয়েল আছে, হ্যাঁ, সেই কয়েলের সঙ্গে এটা যোগ করা আছে। আর কয়েলের এই পাশগুলোতে কি হয় না, চৌম্বক ক্ষেত্র রয়েছে NRS, আর এই দিক দিয়ে তার যাচ্ছে, তার দিয়ে এখানে কয়েলের সঙ্গে কানেক্ট করা আছে কমিউটেটরের সাহায্যে। তার ফলে এটা ঘুরতে থাকে। যখনই আমি সুইচ দিয়ে দেবো, এখানে সুইচ ব্যবস্থা থাকবে, এখানে ব্যাটারি থাকবে, ব্যাটারির সঙ্গে আমি যখন সুইচ দিয়ে এটাকে চালু করব তখন কারেন্ট যাবে, তখন এটা ঘুরতে থাকবে। এইভাবে তোমরা কিন্তু মোটরও দেখেছো, এরকম মোটরও তোমরা দেখেছো। হ্যাঁ, এখানে তাহলে বুঝতেই পারছো যে এখানে হচ্ছে এইটা হচ্ছে সেই ব্যবস্থা। দেখো এই ব্রাশের সঙ্গে জুড়ে আছে, এই ব্রাশের সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ, নিচের অংশটা দেখবে না, আমি এই ফাঁকা অংশটা শুধু তোমরা লক্ষ্য করো। এই রকম অবস্থায় যখন আছে তখন এই অংশটা এই ব্রাশের সঙ্গে আছে। ধরা যাক আমি এবারে কি করব না, প্লাস আর মাইনাসের সঙ্গে যোগ করছি। তাহলে এই ব্রাশটার সঙ্গে প্লাস আর এই ব্রাশটার সঙ্গে মাইনাস, এই জন্য এখানে ফাঁকা রেখেছি। পুরাটা ফাঁকা বুঝে নিতে হবে তোমাদেরকে। তাহলে এই দিক দিয়ে প্রবাহটা যাচ্ছে এই রকম করে উপরের দিকে প্রবাহ যাচ্ছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করলে কি হবে, এটা এই নিচের দিকে চলে যাবে, আর এটার প্রভাব এই দিকে আছে। এখানে যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করি তাহলে এটা উপরের দিকে উঠবে। তাহলে এরকম করে ঘুরে গেল। এইরকম করে যেই ঘুরে দেবে তখন আবার দেখো এখানে প্লাস হবে আর এই দিকটা মাইনাস। প্লাস মাইনাসটা একই জায়গায় একই দিকে থাকবে, হয়তো দেখতে পাচ্ছ পরিষ্কার। প্লাস এদিকে থাকবে আর মাইনাস এদিকে থাকবে। ব্যাটারির পজিটিভ মেরু থেকে আবার এই দিক দিয়ে কারেন্ট যাবে। এটা ঘুরে গেলেও দেখো এই দিক দিয়ে ঘুরে গেছে, এই দিকে এসছে, ঘুরে গেলেও আবার এই দিকে কারেন্ট যাবে, আর এটার মধ্যে দিয়ে এইদিকে কারেন্ট যাবে। এদিক দিয়ে যখন কারেন্ট যাবে তখন ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অনুযায়ী কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটার বিক্ষেপ নিচের দিকে হবে, আর এটার বিক্ষেপ উপরের দিকে আসবে। তার ফলে আবার এটা ঘুরে চলে আসবে। যেই ঘুরে এলো আবার দেখো এখানে প্লাস লেখা আছে, এই প্লাস আবার এই দিক দিয়ে যাবে, আবার এরকম করে ঘুরবে। এরকম করে বারবার ঘোরা মানে কি, দেখো এটাও ঘুরছে, কেমন দেখো এটাও ঘুরছে। হ্যাঁ, এই দিক দিয়ে সবসময় পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ এই দিক দিয়ে হচ্ছে কারেন্টটা উপরের দিকে যাবে, আর এই বাহুতে কারেন্টটা নিচের দিকে যাবে। আবার ওই বাহুটা যখন এখানে আসে দেখো এই বাহুটা এই দিকে চলে গেল, অর্থাৎ এই যে জিনিসটা কমিউট করছে, মানে এই দুজনের মধ্যে, এই দুটো বাহুর মধ্যে কমিউট করছে, অদল বদল ঘটাচ্ছে। এই জন্য এইটার নাম, এই যে চোঙাকৃতি জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কাছে নিয়ে যে, এইটার নাম হচ্ছে কমিউটেটর। আর এই কমিউটেটরের সঙ্গে ব্রাশ সবসময় যোগ হয়ে আছে। হ্যাঁ, এখানে কার্বন ব্রাশ ব্যবহার করা হয় কেন না, কার্বন তড়িতে সুপরিবাহী, কিন্তু এখানে ঘষা লেগে এখানে যদি আমি ধাতু ব্যবহার করতাম তাহলে এর সঙ্গে সবসময় ঘষা লাগছে, ঘষা লাগলে একটা কিচকিচ করে শব্দ হবে। প্লাস হচ্ছে এটা ক্ষয়ে যাবে, আবার তাপ উৎপন্ন হতে পারে, তড়িৎ মোক্ষণ হতে পারে, অনেক রকম বিষয় চলে আসে। সেগুলো যাতে না হয় এখানে আমরা কার্বন ব্রাশ ব্যবহার করি, এটা সুন্দরভাবে এদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এইভাবে এটা ঘুরেই যাচ্ছে, দেখো এখানে ঘুরেই যাচ্ছে। হ্যাঁ, এইরকম করে এটা কিন্তু ঘুরতেই আছে। তাহলে এটা হলো কমিউটেটর, এটা হলো আর্মেচার, এটা হলো কমিউটেটর, এটা হলো ব্রাশ, এটা হলো উৎস, আর এটা ডিসি উৎস, এই জন্য এটা হলো ডিসি মোটর। তাহলে অ্যাকচুয়ালি মোটর কোনটা, এই পুরো সিস্টেমটাই হচ্ছে মোটর। এই মোটরটা এই পর্যন্ত আমি যদি বন্ধ রাখি, এটা বাদ দিলে বাকি অংশটাই হচ্ছে মোটর। এটার সঙ্গে মোটরকে যখন আমি কারেন্টের সাহায্যে যোগ করছি, অর্থাৎ আমরা ডাইরেক্ট কারেন্ট সমপ্রবাহের সঙ্গে যোগ করছি, তখন এটা ঘোরা শুরু করছে এবং ঘুরতে থাকছে।
এই কারণে এটাকে আমরা সমপ্রবাহ মোটর বা ডিসি মোটর বলে থাকি। বোঝা গেল? তাহলে এখানে আমরা কোন শক্তি থেকে কোন শক্তি পেলাম? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। কিভাবে পেলাম? না আমরা তড়িৎবাহী তারের উপর চৌম্বকের ক্রিয়ায় পেলাম। এই কথাগুলো যখন কার্যনীতি আসবে তখন এই কথাগুলো লিখতে হবে। এইটা প্রথমে লিখতে হবে। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়ার জন্য যে যন্ত্র সেটা এই মোটর, আর সেটা ডিসিতে চালালে, ডাইরেক্ট কারেন্টে চালালে সেটাকে সমপ্রবাহ মোটর বলা হচ্ছে। আর এই মোটরের কার্যনীতিতে আমাকে লিখতে হবে এটা, আর এইটার জন্য আমরা কি লাগাই না ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তোমরা যখনই লিখবে, দেখো বইতে তো তোমাকে ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক বড় করে লেখা আছে, তুমি তো পরীক্ষায় এত বড় করে লিখলে তোমার তো সময় নষ্ট হয়ে যাবে। এই কারণে তোমাকে সংক্ষিপ্ত করে লিখতে হবে। কিন্তু সংক্ষিপ্ত মানে এই নয় যে কিছু ছেড়ে দেওয়া, তোমাকে এইগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। পরীক্ষক কিন্তু এইগুলো তোমার লেখার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। এইগুলো খুঁজে পেলে মোটামুটিভাবে তুমি প্রায় ফুল নম্বর পেয়ে যাবে। এবারে তোমার আঁকার উপরে, সব কিছুর উপরে বাকিটা নির্ভর করছে। এখানে এরকম করে এঁকে দিলে, এখানে কমিউটেটর রেখে দিলে এরকম করে, এরকম করে এঁকে দিলে এখানে এই জুড়ে থাকলো, এটা ঘুরছে, এর সঙ্গে এটা উপরেরটা না দেখালে হবে, এটা নিচের দিকে যাচ্ছে, এরকম। এইভাবে তুমি ডিসি মোটরের কার্যনীতি উল্লেখ করবে। অর্থাৎ আমরা আজকের দেখলাম যে তড়িৎবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া। এই চুম্বকটাও অনেক সময় স্থায়ী নয়, কোনো কোনো যন্ত্রে এই চুম্বকটাকে তৈরি করা হয়, একে আমরা তড়িৎ চুম্বক দিয়ে তৈরি করি। অর্থাৎ এইরকমভাবে আমরা তামার তার পেঁচিয়ে এই চুম্বকগুলোকে তৈরি করে থাকি। হ্যাঁ, যে কোনো যন্ত্রে সবসময় পার্মানেন্ট ম্যাগনেট থাকে না, সেক্ষেত্রে এই যে চুম্বক মেরু, এই চুম্বক মেরুটাকে তৈরি করে নিতে হয়। এই হলো গিয়ে আমাদের আজকের আলোচনা সমপ্রবাহ মোটর। সমপ্রবাহ মোটর কি? এই যন্ত্রে কোন শক্তি থেকে কোন শক্তি পাওয়া যায়, এই যন্ত্রের কার্যনীতি কি, কোন ক্রিয়ার সাহায্যে এই কার্যনীতিকে ব্যাখ্যা করা যায়, আর এই যন্ত্রের মূল জিনিসগুলো কী কী, কমিউটেটর, ব্রাশ, আর্মেচার, আর কিভাবে একটা সমপ্রবাহ মোটরের শক্তি বাড়ানো যেতে পারে, কোন কোন উপায়ে, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে, মাধ্যমিকে তোমাদের এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।